অনেকেরই ধারণা আছে বন্ধাত্ব মানে শুধু ফিমেল পার্টনার রেসপন্সিবল, ব্যাপারটা কিন্তু তা নয়। মাল্টিপল ফ্যাক্টর যদি হয় তাহলে তার চিকিৎসা করাটা একটু সমস্যার হয়ে দাঁড়ায়। 70% পেশেন্ট আমরা দেখেছি শুধুমাত্র ওষুধের চিকিৎসাতেই কনসিভ করে যান। আজকে আমরা কথা বলবো বন্ধাত্ব অর্থাৎ ইনফার্টিলিটি নিয়ে। বন্ধাত্বের ইনসিডেন্স কিন্তু দিনে দিনে বাড়ছে এবং এটা নিয়ে আমাদের মনে অনেক রকম ভয় ভীতি বা ট্যাবুস যেটা বলে রয়েছে। প্রথমেই আমরা জানবো বন্ধাত্ব কাকে বলে বা ইনফার্টিলিটি কাকে বলে। যদি কোনো কাপল 1 বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পরেও কনসিভ না করেন তাহলে সেটাকে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বলে। এটা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশন। এর কিছু ব্যতিক্রম আমরা করি, অর্থাৎ কোনো কাপল যদি 1 বছর ট্রাই করেছেন আমাদের কাছে আসেন তাহলে আমরা তাদের ইনভেস্টিগেশনসের প্রসেস শুরু করি। কিন্তু এই 1 বছরের যে কাট অফ তার কিছু ব্যতিক্রম আছে। যদি ফিমেল পার্টনারের এজ 35-এর বেশি হয় তাহলে 6 মাসের পরেই কিন্তু আমরা ইনভেস্টিগেশন শুরু করি। আরও পেশেন্ট যেখানে আমরা জানি অলরেডি পেশেন্ট PCODর পেশেন্ট, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আমরা সবাই জানি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ওভুলেশন ঠিকঠাক হয় না, তাই এদের ক্ষেত্রে যদি এরা আসেন ট্রিটমেন্টের জন্য এদের ক্ষেত্রে একটু আগে ট্রিটমেন্ট শুরু করা হয়। অথবা কোনো কারণে হাজব্যান্ড সিমেন অ্যানালিসিস করেছিলেন, দেখা গেল তার সিমেনে সিভিয়ার ডিফেক্ট আছে, যেমন অ্যাজুস্পার্মিয়া অর্থাৎ সিমেন টোটালি অ্যাবসেন্ট বা সিমেন কাউন্ট ভীষণ কম আছে। এই গ্রুপগুলোতে আমরা এই 1 বছরের যে নিয়ম তার ব্যতিক্রম করি। এবারে আমরা দেখব এই পেশেন্ট এলে আমরা কি করি ইনফার্টিলিটি নিয়ে বা বন্ধাত্ব নিয়ে। প্রথমে কি করা হয়, পেশেন্টদের সাথে আমরা কথা বলি, তাদের হিস্ট্রি নেওয়া হয় এবং এই হিস্ট্রিটা কিন্তু বোথ মেল আর ফিমেল পার্টনারের নেওয়া হয়। অনেকেরই ধারণা আছে বন্ধাত্ব মানে শুধু ফিমেল পার্টনার রেসপন্সিবল বা ফিমেল পার্টনার দায়ী, ব্যাপারটা কিন্তু তা নয়। 50% কেসে মেল পার্টনারেরও রোল থাকে। তাই হিস্ট্রি যখন নেওয়া হয় আমরা মেল বা ফিমেল দুজনের থেকেই হিস্ট্রি নিই, তারপরে কিছু বেসিক ইনভেস্টিগেশনস করা হয়। যে ইনভেস্টিগেশন বা টেস্টগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ছেলেদের ক্ষেত্রে হাজব্যান্ড সিমেন অ্যানালিসিস অর HSA, মেয়েদের ক্ষেত্রে প্রথমেই আসবো ওভারিয়ান রিজার্ভ টেস্টিং। সেটা দুটোভাবে আমরা করি, সেরাম AMH লেভেল আর মেনস্ট্রুয়াল সাইকেল চলার সময় অর্থাৎ ডে 2 বা ডে 3-তে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট। এরপরে আমরা করি ফ্যালোপিয়ান টিউব টেস্টিং, সেটা HSG বা SIS। এই দুটো মেথডের মাধ্যমে আমরা ফ্যালোপিয়ান টিউব ওপেন আছে কিনা দেখতে পারি। আর একটা চেক করা হয় ইউটেরাসের লাইনিং ঠিক আছে কিনা, ইউটেরাসে কোনো টিউমার অর্থাৎ ফাইব্রয়েড আছে কিনা। এর সাথে সাথে আর যে ফ্যাক্টরগুলো আমরা দেখি, মেলের ক্ষেত্রে যদি ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেটরি ডিসফাংশন থাকে সেটাও ইনফার্টিলিটির অন্যতম কারণ এবং চিকিৎসা করা হয়। তাই যদি খুব সংক্ষেপে আমি বলি, 4টে মেন ফ্যাক্টর আমরা দেখি, একটা ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস আর একটা হাজব্যান্ড সিমেন। এই 4টে ফ্যাক্টর দেখার পরে আমরা নির্ণয় করি কোথায় কোথায় সমস্যাটা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি একটাই ফ্যাক্টর থাকে, অনেক ক্ষেত্রেই দেখি আমরা মাল্টিপল ফ্যাক্টর থাকে। প্রথমেই বলে রাখি, মাল্টিপল ফ্যাক্টর যদি হয় তাহলে তার চিকিৎসা করাটা একটু সমস্যার হয়ে দাঁড়ায়। মাল্টিপল ফ্যাক্টরের ক্ষেত্রে দেখা গেছে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক বা IVF অনেক বেশি হেল্পফুল। যদি সিঙ্গল ফ্যাক্টর থাকে, সেই আলোচনাতে আমি আসছি। প্রথমে আসি ওভারিয়ান রিজার্ভ। যদি আমরা দেখি ওভারিয়ান রিজার্ভ কারোর কম আছে, যেটাকে আমরা বলি ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ, সেটা বয়সের জন্য হতে পারে, কোনো ইনফেকশনের জন্য হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, আগে কোনো ওভারিয়ান সার্জারির জন্য হতে পারে। ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ থাকলে কিছু ওষুধ আছে যেগুলো রিজার্ভ বাড়াতে পারে, কিন্তু মনে রাখতে হবে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভের পেশেন্ট বেশিরভাগই টেস্ট টিউব বেবি অর্থাৎ আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি দরকার পড়ে। আর একটা গ্রুপ ওভারিয়ান প্রবলেম আমরা খুবই দেখি, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। PCODর ক্ষেত্রে ওভুলেটরি ডিসঅর্ডার হয়, সেখানে মেন স্টে অফ ট্রিটমেন্ট বা প্রাথমিক চিকিৎসা কিন্তু ওষুধ, যেটা দিয়ে ওভুলেশন করানো হয়। 70% পেশেন্ট আমরা দেখেছি শুধুমাত্র PCOD যদি থাকে, অন্য ফ্যাক্টর না থাকে, ওষুধের চিকিৎসাতেই কনসিভ করে যান। 30% পেশেন্ট যারা করেন না তাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বা টেস্ট টিউব বেবি অর্থাৎ IVF করা হয়। আরেকটা ওভারিয়ান ডিজিজ আমি বলবো এন্ডোমেট্রিওসিস। সেখানেও দুটো ট্রিটমেন্ট, যদি কেউ ইনফার্টিলিটি থাকে ল্যাপারোস্কোপি প্রথমে করা হয়, সেটা যদি সাকসেসফুল না হয় তাহলে টেস্ট টিউব বেবি অর্থাৎ IVF করা হয়।
এরপরে আসবো ফ্যালোপিয়ান টিউবের প্রসঙ্গে। ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লক থাকে তাহলে আমাদের কাছে দুটো অপশান আছে, ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপিক সার্জারি, যেখানে আমরা ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি বলি, তার অন্য নাম হচ্ছে টিউবোপ্লাস্টি, হিস্ট্রোস্কোপিক ক্যানুলেশন, ফিমব্রিওপ্লাস্টি বা টিউবাল রিকানালাইজেশন, অথবা টেস্ট টিউব বেবি বা আইভিএফ। আবারও বলবো, এটা নিয়ে অনেকেরই ধারণা আছে যে টিউবাল ব্লক থাকলে শুধুই আইভিএফ করতে হয়। না, বেশ কিছু পেশেন্ট আছে যারা টিউবোপ্লাস্টি অর্থাৎ এই ব্লক ওপেন করার সার্জারি করলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এই ল্যাপারোস্কোপিক সার্জারি বা আইভিএফ এরা কিন্তু পরস্পরের শত্রু নয়, বেশিরভাগ ক্ষেত্রে একে অপরকে সাহায্য করে পেশেন্টকে কনসিভ করার জন্য। এরপরে আসবো ইউট্রাইন ফ্যাক্টর। ইউট্রাইন ফ্যাক্টরের মধ্যে যদি ফাইব্রয়েড ইউট্রাস থাকে তাহলে এই ট্রিটমেন্টে দেখেছি একটা সার্টেন সাইজ অফ ফাইব্রয়েড বা সার্টেন লোকেশন, কোন লোকেশানে আছে, কী সাইজ। কিছু কিছু লোকেশন আছে, কিছু সাইজ আছে, মোটেও ফার্টিলিটি প্রসেসকে অ্যাফেক্ট করে না, তাই আমরা কোনো ট্রিটমেন্ট করি না, বলা হয় কনসিভ করার জন্য। কনসিভ করে গেলে টিউমার পরেও রিমুভ করা যায়। কিন্তু কিছু ফাইব্রয়েড আছে দেখা যাবে যারা বাচ্চা হতে অর্থাৎ প্রেগনেন্সি আসতে অসুবিধা করে, সেই ফাইব্রয়েডগুলোকে আমরা আগে রিমুভাল করা হয়, যার নাম মায়োমেক্টমি। সেটা ওপেন অপারেশন করেও করা যায় অথবা ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি করে করা যায়, সেটা নির্ভর করে ফাইব্রয়েডের লোকেশন এবং তার সাইজের উপরে। এরপরে আসি এন্ডোমেট্রিয়াল ডিফেক্ট। যদি ইউট্রাসের লাইনিং অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে কোনো ডিফেক্ট থাকে, যেমন সেপ্টেড ইউট্রাস, অ্যাডিশন, এইসব সমস্যা থাকলে হিস্ট্রোস্কোপিক সার্জারির মাধ্যমে হিস্ট্রোস্কোপিক সেপ্টালাইজেশন, হিস্ট্রোস্কোপিক অ্যাডিশোলিসিস বা হিস্ট্রোস্কোপিক পলিপেক্টমি, এইগুলোর মাধ্যমে এন্ডোমেট্রিয়াল ডিফেক্টকে কারেক্ট করা যায়। এগুলো গেল মোটামুটি ফিমেল ফ্যাক্টর। এরপরে আসবো মেল ফ্যাক্টর। মেল ফ্যাক্টরের ক্ষেত্রে অর্থাৎ যেখানে সিমেন প্যারামিটার অ্যাবনর্মাল আছে সেখানে 3 ধরনের ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবেল থাকতে পারে। একটা হচ্ছে ওষুধ, আইইউআই অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, না হলে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক ইক্সি অথবা ইমসি। এই টেকনিকগুলোর মধ্যে কোনটা কার লাগবে সেটা পেশেন্ট প্রোফাইলের ওপর নির্ভর করবে। সাকসেস রেট বা এক্সপেন্সেস অর্থাৎ খরচাও নির্ভর করবে পেশেন্ট প্রোফাইল বা পেশেন্টের কী ধরনের ট্রিটমেন্ট লাগবে সেটার উপরে। আমরা ট্রিটমেন্ট শুরু করার আগে অবশ্যই একটা কাউন্সেলিং করা হয় রিগার্ডিং রিস্ক, কস্ট অ্যান্ড সাকসেস। তারপরে পেশেন্ট যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত আমরা অনুসরণ করি। আজ এই পর্যন্তই, আসছি অন্য এপিসোডে।